Dear student of class 7, welcome to my another class. Today's topic is Subhash Promise. তাহলে আজকে আমরা এখানে সুভাষ প্রমিস নিয়ে আলোচনা করব। এই সুভাষ প্রমিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউ ভোকাবুলারি দেওয়া আছে। তাহলে আমাদের এই যে ভোকাবুলারি যে আছে এই ভোকাবুলারি শব্দগুলো তোমরা এই যে লাভ, শাইন, বিলিভ, ফ্র্যাগ্রেন্স, চোর, মেমোরিয়াল, কমপ্লেক্স, অল্টার, রেসিস্ট, অন্ডিট, এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই যে সুভাষ প্রমিস, এই সুভাষ প্রমিসের এই শব্দগুলো আমরা সাধারণত আমাদের এই যে বইটা দেওয়া আছে আমাদের এই বইয়ের আমরা একদম শেষের দিকে আমাদের এই যে বইয়ের শেষের দিকে আমাদের উত্তরগুলো দেওয়া আছে, সেখানে যদি আমরা যাই তাহলে আমরা সহজে আমরা আনসারগুলো পেতে পারি। যেমন আমরা যদি এখানে সুভাষ প্রমিসের মধ্যে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে নিউ ভোকাবুলারি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের এই যে নিউ ভোকাবুলারির মধ্যে আমাদের আছে এই যে লাভ, লাভ শব্দের অর্থ হচ্ছে আমাদের এই যে হাসা। তাহলে আমাদের আর কষ্ট করতে হচ্ছে না যে আমরা বইয়ের 180 পৃষ্ঠায় গেলে আমাদের যে বইটি দেওয়া আছে এই বইয়ের আমরা 180 পৃষ্ঠায় গেলে আমরা সেগুলো দেখতে পাবো। যেমন আমাদের এখানে দেওয়া আছে লাভ, লাভ অর্থ আমরা জানি হাসা। এবার আমাদের দেওয়া আছে শাইন, শাইন অর্থ হচ্ছে দীপ্তি। আমাদের আরেকটা শব্দ আছে বিলিভ, এই যে বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তারপর আমাদের নেক্সট একটা শব্দ হচ্ছে ফ্র্যাগ্রেন্স, যে ফ্র্যাগ্রেন্স শব্দের অর্থ হচ্ছে সুবাস। তারপর আমাদের দেওয়া আছে চোর, চোর অর্থ হচ্ছে টুকিটাকি কাজ, আমরা যে গরিব যে টুকিটাকি কাজ করি সেগুলোকে ইংলিশে বলা হয় চোর। এবার আমাদের দেওয়া আছে মেমোরিয়াল, যেমন স্মৃতিসৌধ, যেমন আমরা বলি ন্যাশনাল মেমোরিয়াল, তাহলে যে মেমোরিয়াল শব্দের অর্থ দ্বারা হচ্ছে স্মৃতিসৌধ। এরপর আমাদের দেওয়া আছে কমপ্লেক্স, কমপ্লেক্স অর্থ হচ্ছে ভবন। তারপর আমরা যদি আরো যাই যেমন আমাদের এখানে দেওয়া আছে অল্টার, অল্টার অর্থ আমরা জানি এই যে বেদে। তারপর দেওয়া আছে রেসিস্ট, রেসিস্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিহত করা। আমাদের আরেকটা শব্দ দেওয়া আছে অন্ডিট, অন্ডিট শব্দের অর্থ হচ্ছে আহত। তাহলে আমরা 180 পৃষ্ঠার মধ্যে যদি যাই এই যে সুভাষ প্রমিস, এই সুভাষ প্রমিসের মধ্যে আমরা যদি 180 পৃষ্ঠার মধ্যে যাই তাহলে আমরা এই বিষয়টা দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সুভাষ প্রমিস নিয়ে যে আলোচনাটি করা হচ্ছে ওই আলোচনার মধ্যে আমরা এই শব্দগুলো আমরা এখানে দেখতে পেলাম। যেমন আমাদের এখানে লাভ অর্থ দেওয়া আছে, লাভ অর্থ হাসা, শাইন অর্থ দীপ্তি, এবার দেওয়া আছে বিলিভ, বিলিভ অর্থ বিশ্বাস, এরপর দেওয়া আছে ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স শব্দের অর্থ হচ্ছে সুবাস, চোর অর্থ টুকটাকি কাজ, এরপর দেওয়া আছে মেমোরিয়াল, মেমোরিয়াল অর্থ হচ্ছে স্মৃতিসৌধ, কমপ্লেক্স অর্থ হচ্ছে ভবন, এরপর আমাদের আছে অল্টার, অল্টার অর্থ ব্যাধি, তারপর রেসিস্ট অর্থ হচ্ছে প্রতিহত করা, এরপর আমাদের দেওয়া আছে অন্ডিট, অন্ডিট অর্থ হচ্ছে আহত, যেটা আমরা একটা সিনোনিম বলতে পারি ইনজুর। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা এই যে সুভাষ প্রমিস, এই সুভাষ প্রমিস এই চ্যাপ্টারে আমরা নিউ ভোকাবুলারি সম্পর্কে জানলাম। যে আমরা যদি ভোকাবুলারি না জানি তাহলে আমাদের ভবিষ্যতে আমরা যে কোনো ইংরেজি বুঝতে বা ইংরেজি লাইন বুঝতে আমাদের সমস্যা পড়তে হবে আমাদের। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই যে 12.1-এ চলে যায় আমরা সুভাষ প্রমিস, এই আমাদের ইউনিট 12 সুভাষ প্রমিসের আমরা 12.1-এর মধ্যে যাই। আমরা এখানে 12.1-এর মধ্যে দেখতে পাচ্ছি রিড হোয়াই আলিফা ইজ সেট ইন দ্য বাবল। এই যেখানে এই একটা উক্তি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বাবল, তাহলে এটা হচ্ছে আলিফার বাবল। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি বলি যে রিড হোয়াই আলিফা ইজ সেট ইন দ্য বাবল অ্যান্ড ইন পেয়ার্স আইডেন্টিফাই দ্য সিম্পল প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্স ফ্রম হার স্পিচ। তাহলে যে আমাদের আলিফার স্পিচ থেকে আমাদের একটা স্পিচ আছে এখানে আলিফার, আমরা এই আলিফার স্পিচ থেকে আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আমরা জানতে পাবো। এরপর আমরা যাই এখানে আমাদের বলছি ইফ নিডেড হ্যাভ এ লুক অ্যাট দ্য ক্লাস 6 ইংলিশ বুক ইউনিট মেধাস ড্রিম। তাহলে আমাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমরা ক্লাস 7-এর আমরা ক্লাস 6-এর যে মেধার একটা ড্রিম আছে, মেধার ড্রিম, আমরা মেধার ড্রিম আমরা সেখানে আমরা আলোচনা করতে পারি। আমরা ওই বইয়ের যদি হেল্প নিই তাহলে আমাদের এই টেন্স সম্পর্কে আমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে এই যে তোমরা ক্লাস 7-এ যারা আছো তারা এই যে নিউ কারিকুলামের 6ষ্ঠ শ্রেণীর এই বই থেকে তোমরা হেল্প নিতে পারবে। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা একটু এই বাবলটা একটু দেখি। আমাদের এই বাবলের মধ্যে দেওয়া আছে আই এম নট হ্যাপি টুডে, আই এম নট হ্যাপি টুডে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট আমাদের, এম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই যে আই এম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট।
তারপর এখানে আমাদের বলছে আই এম নট হ্যাপি টুডে, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমাদের এখানে নেগেটিভ করছে, তাহলে আই এম নট হ্যাপি টুডে, তাহলে আমাদের এটা দ্বারা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের নেক্সট আরেকটা সেন্টেন্স, এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল। সেম আমাদের এখানে এভরিডে লেখা আছে, তাহলে আমরা কোনো সেন্টেন্সে যখন আমরা এভরিডে দেখতে পাবো, তাহলে কোনো সেন্টেন্সে যদি আমরা এভরিডে দেখতে পাই, এভরিডে, এভরি ইয়ার, এগুলো যদি আমরা দেখি তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে নেক্সট আমাদের দেওয়া আছে এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি, তাহলে আমাদের এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমাদের এই যে টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের নেক্সট সেন্টেন্স, মাই মাদার গেভ মি দ্য ওয়াটার বোতল বাট আই ফরগট টু পুট ইট ইন মাই ব্যাগ। এখানে আমাদের এই একটা সেন্টেন্সের মধ্যে আমাদের এখানে দুইটা ক্লজ দেওয়া আছে, একটা হচ্ছে মাই মাদার গেভ, তাহলে আমাদের মাই মাদার হচ্ছে সাবজেক্ট, আমাদের গেভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমাদের এটা হয় ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমাদের মাই মাদার হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তারপর আমাদের নেক্সট ক্লোজের মধ্যে বাট আই ফরগট টু পুট ইট ইন মাই ব্যাগ, এখানে আমাদের আই হচ্ছে সাবজেক্ট, ফরগট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে হয় আমাদের ফার্স্ট ইনডিফিনিট। আমাদের নেক্সট সেন্টেন্সের মধ্যে আছে আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমোরো, তাহলে আমাদের এখানে টুমোরো লেখা আছে, তাহলে ভবিষ্যৎ নির্দেশক যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, এরপর আমাদের উইল দিল, উইলের পর আমাদের ভার্বের বেস ফর্ম হচ্ছে টেক, তাহলে সাবজেক্টের পর যদি শ্যাল অথবা উইল থাকে, এরপর যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমাদের এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আমাদের নেক্সট সেন্টেন্স, আই হোপ আই উইল রিমেম্বার দিস, আমরা যখন এই সেন্টেন্সটা একটু আমরা মডিফাই করব, আমরা যখন ডেসক্রাইব করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, এরপর আমাদের এখানে উইল এরপর ভার্বের বেস ফর্ম হচ্ছে রিমেম্বার, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স দাঁড়ায়। তাহলে আমাদের এই যে আলিফ আর এই বাবলটা থেকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আমরা ধারণা পেলাম। তারপর আমরা এখানে 12.2 যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি নাও লুক ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য ক্লাসরুম, যে আমাদের রেস্টুরেন্টরা ক্লাসের বাহিরে তারা তাকাবে এবং ক্লাসের ভেতরে তারা তাকাবে, তাহলে আমাদের ইনসাইড মানে ক্লাসের ভেতরে, আউটসাইড মানে এখানে ক্লাসের বাইরে বোঝাচ্ছে। দেন আস্ক ক্যান আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, আমাদের রেস্টুরেন্টে তারা জোড়ায়, এই যে নিচের আমাদের যে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে এই দুইটা কোয়েশ্চেনগুলো তারা জোড়ায় আলোচনা করবে। তাহলে আমরা যদি এখানে যাই তাহলে এখানে বলছে আফটার ওয়ার্ডস শেয়ার ইউ সেন্টেন্স উইথ দ্য হোল ক্লাস, তাহলে আমরা আমাদের এই সেন্টেন্সগুলো আমরা আমাদের পুরো ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা যদি এখানে প্রথম কোশ্চেনে যাই, হু অর হোয়াট ক্যান ইউ সি ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য ক্লাসরুম, ধরুন আমরা ক্লাসরুমে বসে আছি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমের বাইরে আমাদের কিছু স্টুডেন্ট তারা কি খেলাধুলা করছে, তখন আমি যদি বলি ধরেন এখানে আমি বলতে পারি এখানে আই ক্যান সি সাম বয়েজ ইনসাইড দ্য ক্লাসরুম, যে আমি আউটসাইড দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমের বাইরে কিছু স্টুডেন্ট দেখতে পেলাম বা কিছু বয়েজ দেখতে পেলাম। এরপর যদি বলি আমি ইনসাইডের ভেতরে আসি, আই ক্যান সি মাই ক্লাসমেট ইন দ্য ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের ভেতরে আমার ক্লাসমেটদেরকে দেখতে পাচ্ছি, তাও হয়। তারপর আমরা যদি বি নম্বর যে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, তো আমি যদি বলি কি, যদি আমি আউটসাইডের বর্ণনা দিই তাহলে আমি বলতে পারি যে আমাদের দে আর প্লেয়িং আউটসাইড দ্য, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের আউটসাইডের কাজ, তাহলে আমরা বলতে পারি আউটসাইড দিয়ে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আর যদি আমি ইনসাইডের ভেতর বলি, ধরুন আমাদের টিফিন টাইমের মধ্যে আমাদের রেস্টুরেন্টে সাধারণত অনেক রেস্টুরেন্ট আছে তারা ক্লাসের মধ্যে তারা টিফিন করে, তখন আমরা দে আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, তারা তাদের লাঞ্চটা এখানে ক্লাসে বসে তারা নিচ্ছে, তখন আমরা ইনসাইডের কথা বলতে পারি। তাহলে হোয়াট আর দে ডুইং দিয়ে আমাদের কাজ হয়ে গেল, তাহলে আমাদের দুজন বন্ধু তারা একসাথে বসে এই বিষয় নিয়ে আলোচনা করবে, ইনসাইড এবং আউটসাইড নিয়ে। দেন আমরা যদি যাই এখানে আমাদের 12.3 যাই, আমরা এখানে আমাদের যে 12.3 নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 12.3 দেওয়া আছে রিড দ্য নোট অন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের এখানে বলা হচ্ছে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই নোট নিয়ে আমাদের আলোচনা করতে বলা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বলে দিলাম আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য বক্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপ, তাহলে আমরা এটাও
আমাদের ডিসকাস করব ফেয়ার অথবা গ্রুপে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের টিচারের উপর ডিপেন্ড করবে। যিনি আমাদের ক্লাস নিবে আমাদের ওই টিচারই এই বিষয়টা আমাদের ঠিক করে দিবে যে উনি এটা আমরা ফেয়ার কাজ করবে নাকি গ্রুপে কাজ করবে, সেটা আমাদের টিচারে ঠিক করবে। তাহলে দেখো আমরা এখানে যে আমরা নোটটা নিয়ে একটু আলোচনা করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। এবার আসেন আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের কখন হয়, এখানে বলা আছে অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, মানে কথাবার্তা বলার সময় যে কোনো একটা কাজ সংঘটিত হচ্ছে বোঝালে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমাদের এক্সাম্পল দিল, ফর এক্সাম্পল নাও ইউ আর রিডিং এ নোট অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলতেছি, আমরা এটা দিয়ে আমরা সেন্টেন্স রেডি করলাম, ইউ আর রিডিং এ নোট অন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউ হচ্ছে সাবজেক্ট, এবার আমাদের একটা অক্সিলারি ভার্ব আসছে, আর আমাদের আর এর ভার্বের সাথে আইএনজি হচ্ছে কি রিডিং। তাহলে আমাদের সাবজেক্টের উপরে হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর, এরপর ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট আরেকটা আমাদের ডেসক্রিপশন হচ্ছে অ্যান অ্যাকশন দ্যাট মে নট বি এক্স্যাক্টলি হ্যাপেনিং হোয়েন স্পিকিং। কারণ আমি এখন কথা বলতেছি, এ কথা বলার সময় আমাদের কোনো একটা কাজ নাও হতে পারে, এই যে আমাদের কোনো একটা কাজ নাও হতে পারে। যেমন ফর এক্সাম্পল মাই ফ্রেন্ড রিমা ইজ টেকিং সুইমিং লেসন। তাহলে আমার বন্ধু যে রিমা, সে আবার সুইমিং এর উপর একটা লেসন নিচ্ছে, কিন্তু আসলে কাজটা হচ্ছে ও হয়তো এখন নাও করতে পারে, কিন্তু তার কাজটা আগে থেকে শুরু হয়েছে এবং এখন ওইটা চলছে। তাহলে আমি যে মুহূর্তে কথা বলছি ঠিক ওই মুহূর্তে হয়তো কাজটি নাও হতে পারে, কিন্তু তার কাজটা চলমান আছে। নেক্সট অ্যান অ্যারেঞ্জড অর প্ল্যান্ড অ্যাকশন। ফর এক্সাম্পল যেমন আমাদের কোনো একটা কাজ অথবা আমাদের প্ল্যান যেটা আমাদের আগে থেকে ঠিক করা আছে, তখন আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে বলা হচ্ছে নেক্সট উইক উই আর গোয়িং টু ভিজিট এ নিউ প্লেস। তাহলে আমরা আগে থেকে ঠিক করলাম আগামী সপ্তাহে আমরা একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম উই হচ্ছে সাবজেক্ট, এরপরে আর এরপর ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর, এরপর যদি এম ইজ আর ওয়াজ আর এরপর যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমাদের হয় যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠনে আসি। আমাদের এখানে বলা হচ্ছে এম ইজ আর এরপর মেন ভার্ব এরপর আইএনজি, মানে এম ইজ আর এরপর মেন ভার্বের সাথে যদি আমাদের আইএনজি হয় তাহলে সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা যখন এবার এক্সাম্পলে যাই, ইট ইজ রেইনিং নাও। তাহলে আমরা এখানে ইট হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ এর ভার্বের সাথে আইএনজি। তাহলে রেইন হচ্ছে মেন ভার্বের সাথে আমাদের আইএনজি হলে রেইনিং। তারপর আমাদের নেক্সট এম ইজ আর, আমরা যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করি, যেমন ইট ইজ রেইনিং নাও, সেটা কিন্তু আমি নেগেটিভ করি ইট ইজ নট রেইনিং নাও, তাহলে আমাদের ইজের পরে এখানে নট হলো। তাহলে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে এম ইজ আর এরপর নট এরপর মেন ভার্বের সাথে আইএনজি। এক্সাম্পল দ্য সান ইজ নট শাইনিং নাও। তাহলে আমাদের এখানে দ্য সান হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ এরপরে নট এরপর ভার্বের সাথে আইএনজি, যেমন এখানে নাও লেখা আছে। তাহলে কোনো সেন্টেন্সে যখন আমরা নাও শব্দটা দেখব তখন আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আচ্ছা, আমরা যখন এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করব, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমাদের অক্সিলারি ভার্ব যেগুলো কথা বলতেছি আমরা এম ইজ আর, সেটাকে আমরা আগে নিয়ে আসবো। যেমন আমাদের এখানে লেখা আছে ইট ইজ রেইনিং নাও, আমি যদি এটাকে ইন্টারগেটিভ করি তাহলে আমি ইজটা আগে নিয়ে আসবো, ইজ ইট রেইনিং নাও। আমি যদি আবার সেটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে ইজ অন্ট ইট রেইনিং নাও। তাহলে আমাদের এখানে আমাদের ইন্টারগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা ইন্টারগেটিভ করব তখন আমাদের এম ইজ আর এর পরে সাবজেক্ট হবে, সাবজেক্টের পর মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের আগে ছিল ইট ইজ রেইনিং নাও, সেটা কিন্তু আমি কোশ্চেন করি যে ইজ ইট রেইনিং নাও। তাহলে আমাদের এখানে ইজ আছে, ইজের পর হচ্ছে আমাদের সাবজেক্ট ইটের পর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের কিছু এখানে এক্সেপশন দিয়েছে, ব্যতিক্রম। তাহলে দা ভার্ব হুইচ আর নট নরমালি ইউজড ইন দ্য প্রেজেন্ট ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। সাধারণত আমাদের কিছু কিছু ভার্ব আছে, এখানে দেওয়া আছে একটা ভার্বের লিস্ট দেওয়া আছে। আমাদের এই ভার্বগুলো কখনো কি হয় না, প্রেজেন্ট কোনো কন্টিনিউয়াস হয় না। যেমন এখানে সি, হিয়ার, স্মেল, নোটিস, ফিল, লাইক, হেট, থিঙ্ক, বিলিভ, এগ্রি, রিমেম্বার, নো, লুক, লাভ। আমাদের এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস হয় না। ফর এক্সাম্পল হোয়েন ইউ স্মেল সামথিং ইউ ডোন্ট সে আই এম স্মেলিং এ সুইট ফ্র্যাগ্রেন্স। মানে আমরা কোনো কিছুর সুগন্ধ আমরা পাচ্ছি তখন আমরা এভাবে বলতে পারবো না আই এম স্মেলিং এ সুইট ফ্র্যাগ্রেন্স, আমি বলতে পারবো আই স্মেল এ সুইট ফ্র্যাগ্রেন্স। মানে আমাদের স্মেল শব্দটা কন্টিনিউয়াস হয় না, আই স্মেল এ সুইট
ফ্র্যাগ্রেন্স, আমরা এইভাবে বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 7, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমাদের এই ক্লাসটা ভালোভাবে যাতে এনজয় করতে পারো। আমরা আগামীতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।